জামিনে মুক্তি পেয়েই ছলছল চোখ, হাত ধরে নিয়ে গেলেন স্ত্রী, একটি শব্দও বললেন না অভিজিৎ। সাক্ষীদের উপর প্রভাব খাটালে বা হুমকি দিলেই জামিন বাতিল, পার্থকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পুষ্পা ২ এর প্রিমিয়ারে কি ঘটেছিল, অল্লু অর্জুনকে কেন গ্রেফতার করা হলো, কি বলছে এফআইআর। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। আদালতের নির্দেশে প্রায় ৯০ দিন পরে জেলমুক্তি হয়েছে আরজিকর কাণ্ডে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। চোখে মুখে ফুটে উঠেছে বিধ্বস্ত ভাব, গোলাপি জামার উপর হাতাকাটা কালো জ্যাকেট, চশমায় ঢাকা চোখ ছলছল, এই বুঝি দাড়ি কামানো গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা। জামিন পাওয়ার পরে শুক্রবার সন্ধ্যায় আদালতের নিচে অপেক্ষায় অভিজিৎ মণ্ডল। পাশে হাতটা চেপে ধরে দাঁড়িয়ে স্ত্রী। আদালতের নির্দেশে প্রায় ৯০ দিন পরে জেলমুক্তি হয়েছে আরজিকর কাণ্ডে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসির। চোখে মুখে ফুটে উঠেছে বিধ্বস্ত ভাব, যদিও জেলবাস বা জামিন নিয়ে একটি কথাও বললেন না অভিজিৎ। আদালত থেকে বেরিয়ে সোজা উঠে পড়লেন আইনজীবীর গাড়িতে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই একই অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নিয়েছিল সিবিআই। যদিও তার আগেই আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। গ্রেফতারির ৯০ দিন পরে শুক্রবার সিবিআই আদালতে জামিন পেলেন অভিজিৎ। বিকেলে রায় ঘোষণার সন্ধ্যায় আদালতের নিচে দেখা গেল অভিজিৎকে। পাশে স্ত্রী এবং পুলিশে তার সহকর্মী, ব্যাচমেটরা। অভিজিতের চোখ ছলছল, মাঝে মধ্যে এদিক ওদিকে চেয়ে দেখেন, তবে তিনি একটি কথাও বলেননি। সন্ধ্যা নাগাদ স্ত্রীর সঙ্গে নিজের আইনজীবীর গাড়িতে উঠে পড়েন টালা থানার প্রাক্তন ওসি। মনে করা হচ্ছে, নিজের বাড়িতে গিয়েছেন তিনি। অভিজিৎকে গ্রেফতারের পরে সিবিআই আদালতে দাবি করেছিল, আরজিকরে দেহ উদ্ধারের দিন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলেন সন্দীপ এবং অভিজিৎ। তাদের ফোন থেকে কিছু তদন্তসাপেক্ষ ভিডিও পাওয়া গিয়েছে। তদন্তকারী সংস্থার আরও দাবি, ঘটনা চাপা দিতে ধৃতদের মোবাইল থেকে বেশ কিছু ফোনকলও করা হয়েছিল। কয়েকজন সাক্ষীকে ফোন করেছিলেন তারা। এই বিষয়টি খতিয়ে দেখতে চেয়ে ২ জনের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও গ্রেফতারির ৯০ দিনের মাথায় সিবিআইয়ের তরফে জানানো হয়েছে আদালতে, আরজিকরে ধর্ষণ এবং খুনের মামলায় এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না তারা। দ্রুত গতিতে তদন্ত চলছে, তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, জামিন পেয়েছেন মানে তদন্ত শেষ হয়নি। অভিজিতের আইনজীবী মোহাম্মদ সাজিদ বলেন, গ্রেফতারির পরে ৯০ দিন হয়ে গিয়েছে, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। সিবিআই বারবার বলছে, এখনও তদন্ত চলছে। তার অর্থ, আমার মক্কেলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। পার্থের জামিনের বিরুদ্ধে এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্যতম প্রধান যুক্তি ছিল, তিনি প্রভাবশালী। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, তাই তার জামিন মঞ্জুর হলে তদন্তে ক্ষতি হতে পারে। আদালতে বারবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় এমনই যুক্তি দিয়েছে ইডি থেকে সিবিআই। বিরোধিতা সত্ত্বেও শুক্রবার ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রভাবশালী তত্ত্বে অভিযোগ নিয়ে পার্থকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত না মানলে তার জামিন বাতিলও হতে পারে, রায় এমন কথাই উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনোভাবেই কোনো সাক্ষীর উপর প্রভাব খাটাতে পারবেন না পার্থ। কোনো সাক্ষীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকিও দিতে পারবেন না। যদি তেমন অভিযোগ ওঠে তবে তার জামিন বাতিল হবে। পার্থের জামিনের বিরুদ্ধে এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্যতম প্রধান যুক্তি ছিল, তিনি প্রভাবশালী। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন। সাক্ষীদের উপরও প্রভাব খাটাতে পারেন, নষ্ট করতে পারেন তথ্যপ্রমাণ। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট পার্থের জামিন মঞ্জুর করে। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। চলতি মাসের ৪ ডিসেম্বর সেই মামলার শুনানি শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানায়, কোনো সাক্ষীর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারবেন না পার্থ। শুধু তাই নয়, নিম্ন আদালতের প্রতিটি শুনানিতে হাজির থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। কোনো অপ্রয়োজনীয় কারণে শুনানি পিছনোর আবেদন রাজ্য হবে না। যদি দেখা যায় তিনি অহেতুক শুনানি দীর্ঘায়িত করছেন, তবে পার্থের জামিন বাতিল হবে। প্রতি শুনানিতে সশরীরে নিম্ন আদালতে হাজির থাকতে হবে তাকে। পার্থের জামিন মামলার রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। ইডি এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে, তবে এখনও চার্জ গঠন হয়নি। ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে।
জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট। 1 ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক, ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। উল্লেখ্য, 2022 সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর হল। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে 4 ডিসেম্বর মৃত্যু হয়েছে 39 বছরের রেবতীর। তার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। শুক্রবার সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে অল্লু অর্জুনকে। তেলুগু অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে তার নতুন ছবি পুষ্পা 2 দ্য রুল এর প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে চিক্কাতপল্লী থানায় নিয়ে গিয়েছে পুলিশ। 5 ডিসেম্বর পুষ্পা 2 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তারপর থেকে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। কিন্তু দক্ষিণের প্রথম সারির এই অভিনেতাকে কেন গ্রেফতার করল পুলিশ? হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তার ভূমিকা কী ছিল? একাধিক ধারার উল্লেখ করা হয়েছে এফআইআরে। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে 4 ডিসেম্বর যে মহিলার মৃত্যু হয়েছে তার নাম রেবতী, 39। তার স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। ওই এফআইআরের কপি অনুযায়ী অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লী। তিনি তার স্ত্রী, 9 বছরের পুত্র এবং 8 বছরের কন্যাকে নিয়ে পুষ্পা 2 এর প্রিমিয়ার উপলক্ষে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। অভিযোগপত্রে ভাস্কর জানিয়েছেন, রাত 9:10 নাগাদ তারা টিকিট কেটে ছবি দেখতে হলে ঢুকেছিলেন। প্রেক্ষাগৃহে ছিল থিকথিকে ভিড়। রাত 9:40 নাগাদ অল্লু প্রেক্ষাগৃহে আসেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করেন। এই সময় ধাক্কাধাক্কি হয়। রেবতী এবং তার পুত্র সাইতেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না। দমবন্ধ হয়ে আসছিল মা এবং পুত্রের। দুজনেই ভিড়ের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেবতীর মৃত্যু হয়। শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে। অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি। এর ভিত্তিতে পুলিশকে পদক্ষেপের অনুরোধ করেন মৃতের স্বামী। অভিযোগের ভিত্তিতে অল্লু, নিরাপত্তারক্ষী সহ তার টিম এবং সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে হায়দ্রাবাদ পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 105, 118, 1, 3, 5 ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 105 ধারায় অনিচ্ছাকৃত খুনের কথা বলা রয়েছে। 118, 1 ধারায় অস্ত্রের মাধ্যমে যন্ত্র, আগুন, ক্ষতিকর গ্যাস, বিষ ইত্যাদি মৃত্যু ঘটানোর কথা বলা রয়েছে। পুলিশের বক্তব্য, অল্লু কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি। আচমকা সন্ধ্যা থিয়েটারে বুধবার পৌঁছে যান তিনি। ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা 2 এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল। অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। অল্লুকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি সামাল দিতে পারেনি। অল্লুর মতো প্রথম সারির অভিনেতার নিরাপত্তা কিংবা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনো বন্দোবস্তই করেননি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। অভিনেতা এবং তার টিমের প্রবেশ কিংবা প্রস্থানের জন্য আলাদা কোনো দরজার ব্যবস্থা ছিল না। অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন। তার নিরাপত্তারক্ষীরা জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আগেই অল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তারপর সমাজমাধ্যমে ভিডিওর মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন অভিনেতা। মৃতের পরিবারকে 25 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছিলেন। সেই মামলায় এবার তাকে গ্রেফতার করা হল।